আবহাওয়ার জন্য হতে পারে। থ্রাস্ট কমে যাওয়া? ককপিটে অন্য কেউ ছিল, কিন্তু একটা হঠাৎ খুঁজে পাওয়া মূল্যবান সূত্র থেকে তাহলে কি বোঝা যায় ঠিক কোন কারণে দুর্ঘটনা ঘটেছিল। আর তখনই তদন্তের মোড় ঘুরে গিয়েছিল। এটি একটি সত্য ঘটনা। এটি সরকারি প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে নির্মিত। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট 268 চলেছে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের দিকে। করাচি থেকে কাঠমান্ডু পর্যন্ত এই 2.5 ঘন্টার বিমানপথে সামান্য যে কয়েকটা বিমান চলাচল করে, এটা তার মধ্যে একটা। প্রসঙ্গত, কাঠমান্ডু শহর অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে 4,600 ফুট উচ্চতায়। মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর উচ্চতম পর্বতগুলোর মধ্যে 8টাই রয়েছে চীন ও ভারতের মাঝে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপালে। হিমালয় দর্শন করতে আসা পর্যটকদের প্রিয় জায়গা হল কাঠমান্ডু। অনেকেই আবার নেপালে চলে আসেন অতি জনপ্রিয় ট্রেকিং সিজনের শুরু হতে না হতেই। এক কাপ চা পাওয়া যাবে? আর তাঁদের মধ্যেই দুজন হলেন ব্রিটেনের বাসিন্দা মাউন্টেনিয়ারিং ইনস্ট্রাক্টর মিক হার্ডউইক এবং ওনার বন্ধু ডেভ হ্যারিস। আমি ওদের সাথে আল্পসে চড়েছিলাম। আলপাইন ওয়ার্কের বিভিন্ন ক্ষেত্রে ক্লাইম্বার হিসেবে ওরা খুবই ভালো ছিল, মানে ওদেরকে একেবারে সেরাদের মধ্যে রাখা যায়। ওনারা অন্নপূর্ণায় আরোহণ করার জন্য যাচ্ছেন, যা হলো পৃথিবীর 10ম উচ্চতম পর্বত। অন্নপূর্ণায় চড়া কোনো ছেলে খেলা নয়, তবে তেমন বিপজ্জনকও নয়। ওরা পরিকল্পনা করেই যাচ্ছিল, আর কাজটা করতে পারলে সত্যি একটা দারুণ মুহূর্ত হতো। এরকম সুযোগ জীবনে বারবার আসে না। তারা হিমালয়ের প্রথম ঝলক দেখতে পাচ্ছেন। দেখ, একবার ওইদিকে দেখ। অবশেষে ফ্লাইট ডেকে কমান্ডে রয়েছেন ক্যাপ্টেন ইফতিকার জাঞ্জুয়া। উনি পাকিস্তান এয়ারফোর্সের প্রাক্তন অফিসার, যিনি এখন এয়ারলাইনের সিনিয়র পাইলট ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। ক্যাপ্টেন মোহাম্মদ হুসেন ক্যাপ্টেন জাঞ্জুয়ার সঙ্গে বিভিন্ন ফ্লাইটে সারা পৃথিবী ঘুরেছেন। আমি ওনাকে প্রায় বছর 5 ধরে চিনতাম। একেবারে সাথে পাছে থাকতেন। মেয়েগুলো দেখে ঠিক ভালো ঠেকছে না আমার। ফার্স্ট অফিসার হাসান আখতার হলেন এই এয়ারলাইনের একজন জুনিয়র পাইলট, যার এয়ারবাস A300 চালানোর প্রায় 1500 ঘন্টার অভিজ্ঞতা আছে। এগুলো এড়িয়ে গেলে কেমন হয়? হ্যাঁ কমান্ডার, ভালোই হবে। সময়টা বর্ষার প্রায় শেষ। এখনো এই রুটে মাঝে মধ্যেই ঝড়বাদল দেখা দিতে পারে। কাঠমান্ডু, পাকিস্তান 268। ঝড় বৃষ্টি এড়াবার জন্য আমরা ট্র্যাকের ডান দিকে 20-30 কিলোমিটার দূর থেকে যাচ্ছি। ঝড় বৃষ্টি এড়ানোর জন্য ক্যাপ্টেন জাঞ্জুয়া ফ্লাইট 268-এর অ্যাপ্রোচটা বদলে সেটা কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। Roger, 19 to 28 kilometers, right of track, copied. একটা ঝাঁকুনি হতে পারে, যাত্রীদের বসে পড়ার কথা বলি। ঠিক আছে কমান্ডার। ফার্স্ট এন্ড সিট বেল্ট সাইনটা অন করে দিয়েছি। আমরা এখন কাঠমান্ডুতে নামা শুরু করব। আমরা একটা এরিয়া অফ টার্বুলেন্সে ঢুকছি। দয়া করে সবাই নিজের নিজের সিটে বসে পড়ুন। এই রকম জায়গায় ল্যান্ডিং করাটা বেশ ভয়ঙ্কর। মনে হয় প্লেনটা ছিল না, ফলে পরিকল্পিত অপরিকল্পিত সমস্ত মুভমেন্টই ফ্লাইট ক্রুকে নিখুঁতভাবে রিপোর্ট করতে হতো। রেডার না থাকলে বিমান এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে খুব ভালো যোগাযোগ থাকাটা জরুরি। দুপক্ষকে খুব সাবধানে একে অপরের সাথে যোগাযোগ রাখতে হয়। পাকিস্তান 268 অ্যাপ্রোচিং ওভারহেড, সিমরা 150। পাকিস্তান 268, 11,500 ফিটে নেমে আসুন। কোনো ডিলের সম্ভাবনা নেই। রজার স্যার, 11,500 ফুটে নেমে গেছি। কাঠমান্ডুর ক্ষেত্রে সমস্যাটা এই যে শহরের দক্ষিণে কয়েকটা পাহাড় রয়েছে, আর এখানকার বিমানবন্দরের রানওয়েতে ল্যান্ড করতে হলে ওগুলোকে পেরিয়ে বেশ খাড়াইভাবে বিমানটাকে নিচের দিকে নামিয়ে আনতে হয়। এক্ষেত্রে রানওয়ের কাছে আসার সময় গতি বেশি হয়ে যাওয়া বা অল্টিটিউড বেশি থাকার একটা ঝুঁকি থেকে যায়। কাঠমান্ডুর চারপাশে থাকা পাহাড়গুলো পেরিয়ে আসার জন্য পাইলটদের যা করতে হয় সেটা স্টেপ অ্যাপ্রোচ নামে পরিচিত। পাইলটদের বিমানবন্দর থেকে নির্দিষ্ট কিছু দূরত্বে পরপর কয়েকবার অল্টিটিউড কমিয়ে নিচে নামতে হয়। 30 কিলোমিটারের মধ্যে ডিসেন্ট ক্লিয়ারেন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেন্ট অ্যাঙ্গেল খুব স্টিপ হওয়ায় 30 কিলোমিটার দূর থেকে আমাদের ফ্ল্যাট 15-এ থাকতে হবে। ল্যান্ডিং করবো রানওয়ে 02-তে। কোনো পশু পাখি আছে কিনা নজর রাখতে হবে। কোনো প্রশ্ন আছে? না, সবই ঠিক আছে কমান্ডার।
Pakistan 268, report 30 kilometers, wind 180. Hotel, surface wind 20005. Pakistan 268 is at 30 kilometers, 11,500. বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে থাকা অবস্থায় পাইলটরা 11,500 ফুট অল্টিটিউডে আছেন বলে রিপোর্ট করেন। Roger, Pakistan 268, report 18 kilometers. পাইলটদের পরের অবস্থান শোনার অপেক্ষায় আছেন। তিন মিনিট কেটে গেছে। ফ্লাইট 268 এর এতক্ষণে পরের স্টেপে পৌঁছে যাওয়া উচিত, আর সেই রিপোর্টও হয়ে যাওয়া উচিত ছিল। পাকিস্তান 268 আপনাদের পজিশন জানান। পাকিস্তান 268 আপনাদের পজিশন জানান। পাকিস্তান 268 টাওয়ার। পাকিস্তান 268, this is tower. আর একটু সময় যেতেই এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা একটা ভয়ঙ্কর ঘটনার আভাস পান। ফ্লাইট 268 হিমালয় পর্বতমালার মাঝে অদৃশ্য হয়ে গেছে। আর খানিকক্ষণের মধ্যেই কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা খবর পেয়ে যান যে পিআইএ ফ্লাইট 268 হিমালয় পর্বতমালার মাঝে কোথাও একটা ক্র্যাশ করেছে এবং দুর্ঘটনার পর পুরো বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের 167 জন যাত্রী। আজ তদন্তকারীরা বিমান দুর্ঘটনার সম্ভাব্য কোনো কারণ জানাতে অস্বীকার করেন। পরিস্থিতি খুবই বিপজ্জনক ছিল। আমরা সবাই নর্থ ওয়েলসে ছিলাম, আর হঠাৎই অফিসে খবর আসে। প্রথমে কিছুতেই বিশ্বাসই হতে চাইনি, যাকে বলে হতভম্ব হয়ে গিয়েছিলাম। এমন ঘটনা তো অনেকই ঘটে, কিন্তু সারা বছর যাদের সাথে কাজ করি, যাদের সাথে রোজ যোগাযোগ হয়। নেপালে একটা সত্য সবার সামনে আসে। কাঠমান্ডু রানওয়ের কাছে 2 মাসে 2 বার কোনো যাত্রী বিমান ভেঙে পড়েছে। প্রথমে 113 জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল একটা থাই এয়ারওয়েজ এয়ারবাস। কানাডিয়ান অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটর ডেভ ম্যাকনেয়ার আগে থেকেই থাই এয়ারওয়েজের তদন্তের জন্য নেপালে উপস্থিত আছেন। অনেক বছর কাঠমান্ডুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, কিন্তু তারপর জুলাইতে একটা বিমান দুর্ঘটনা ঘটে। তারপরেই আরো একটা দুর্ঘটনা, মানে একই জায়গায় দুটো বড় দুর্ঘটনা, যেটা সবার কাছেই শকিং। আচ্ছা, ঠিক আছে। কয়েক ঘন্টার মধ্যে নেপাল সরকার ফ্লাইট 268 এর দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে। ওয়েদার একটু ঠিক হলেই আমরা ওখানে পৌঁছবো। ইতিমধ্যেই থাই এয়ারওয়েজের তদন্তের চাপ থাকায় নেপাল থেকে ব্রিটিশ তদন্তকারীদের সাহায্য চাওয়া হয়। আসার জন্য ধন্যবাদ। অ্যান্ড্রু রবিনসন হলেন ব্রিটেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের থেকে এই কেসে নিযুক্ত একজন তদন্তকারী। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। এই তদন্তে আমার কাজটা ছিল এই দুর্ঘটনার পিছনে কোনো ইঞ্জিনিয়ারিং গোলযোগ ছিল কিনা সেটা দেখা, আর এর জন্য আমাকে সাইটটা দেখে ধ্বংসাবশেষ কোথায় ছড়িয়ে আছে, ঠিক কোন উচ্চতায় বিমানটার সাথে পাহাড়ের সংঘর্ষ হয়েছিল, ইম্প্যাক্ট সাইটে বিমানের সব অংশ ছিল কিনা, এসব দেখার সাথে সাথে বিমানের বিভিন্ন অংশ পরীক্ষা করে দেখতে হতো। কাঠমান্ডু এয়ারপোর্ট নেপাল পর্যটন শিল্পের মূল কেন্দ্র, আর তাই এই টিমটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ঘটনার কারণ খুঁজে বার করতেই হবে। বেকার কাজকর্মে কোনো গণ্ডগোল ছিল। সত্যি বলতে এটা এভিয়েটিং কমিউনিটির জন্য খুব চিন্তার একটা বিষয় ছিল। সেনার সাহায্য নিয়ে নেপাল সরকার তদন্তকারীদের সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফুটের বেশ বিপজ্জনক পথ পার হয়ে আমাদের ওখানে পৌঁছতে হয়েছিল। আমরা প্রথমে বেস ক্যাম্পে পৌঁছই, তারপরে প্রায় 2 কিলোমিটার খাড়াই পথ পেরিয়ে আমরা ক্র্যাশ সাইটে পৌঁছই। যখন প্রথমে পৌঁছলাম, প্লেনের টেলটা দেখতে না পেলে আমি ওটাকে চিনতেই পারতাম না। চারপাশে যাত্রীদের থেকে পড়ে যাওয়া ছোট ছোট জিনিসপত্র ছড়িয়েছিল, একটা বাচ্চার মোজা পড়েছিল। তার মানে বিমানেরই কোনো যাত্রীর শিশু সম্ভবত ওই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এক্ষেত্রে এই বিমানটা একেবারে নষ্ট শেষ পরীক্ষা করতে শুরু করে, কিন্তু এখানকার পরিস্থিতি খুবই খারাপ। বিমানটা একটা পাহাড়ের চূড়া থেকে প্রায় 150 ফিট মতো নিচে গিয়ে ধাক্কা খেয়েছিল, আর ওই জায়গায় গিয়ে ধ্বংসাবশেষটাকে পরীক্ষা করাটা বেশ কঠিন কাজ ছিল, কারণ ওই জায়গাটা প্রচন্ড খাড়াই ছিল। স্লোপটা ছিল প্রায় 45 ডিগ্রির। ইনভেস্টিগেটররা শীঘ্রই বুঝতে পারলেন যে ধ্বংসাবশেষটাকে দুর্ঘটনাস্থলে পরীক্ষা করাটা খুব বিপজ্জনক।
ওখানে প্রধানত নেপালি কর্মচারীরা কাজ করছিলেন। বিমানটা সোজা গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা মারে। ইনভেস্টিগেটররা দুর্ঘটনাস্থলের অবস্থান আর উচ্চতা চিহ্নিত করেন। পাহাড়ের চূড়া থেকে ফ্লাইট 268 কে ঘিরে আরো রহস্য দানা বাঁধতে থাকে। আর একদিকে বিমানবন্দরের বাইরে একটা অস্থায়ী মর্গ বানানো হয়। কয়েক মাসের মধ্যে কাঠমান্ডুর মানুষকে এই নিয়ে দ্বিতীয় মর্মান্তিক দুর্ঘটনা। সৈনিকরা পিআইএ ফ্লাইট 268 এর ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্সটা উদ্ধার করেছেন। ওখানে রেখে দিন প্লিজ। ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার বা ডিএফডিআর-এ বিমানের কিছু জরুরি অপারেশনস আর পারফরমেন্সের তথ্য থাকে। অবস্থা তো খুব খারাপ দেখছি। ককপিট ভয়েস রেকর্ডারে দুজন পাইলটের কথাবার্তা রেকর্ড করা হয়। এই দুটো জিনিসকেই ফ্রান্সে পাঠানো হবে, সেখানে এর থেকে তথ্য ডাউনলোড করে বিশ্লেষণ করা হবে। ফ্লাইট রেকর্ডারগুলো তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। সবচেয়ে বড় ব্যাপারটা হলো এর মাধ্যমে দুর্ঘটনা কি কারণে ঘটেছিল তার উত্তরটা খুঁজে পেতে সুবিধা হয়। কিন্তু তথ্যগুলো হাতে না পাওয়া পর্যন্ত ইনভেস্টিগেটরদের অন্য সূত্র খুঁজতে হবে। ওনাদের আশা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছ থেকে কিছু জানা যেতে পারে। ওনাদের সাথে যা কথা হয়েছিল তা বারবার পড়ছিলাম আর নোটস থাকেই। বছরের একটা সময় এরকম হয়েই থাকে। এরপরে আর কিছু ঘটেছে? একেবারে স্ট্যান্ডার্ড পজিশন রিপোর্ট, ব্যাস। Pakistan 268 is at 18 kilometers. আপনাদের লেভেলটা বলুন। 8500 200 তে আছি। রজার, ক্লিয়ার ফর ফাইনাল। রিপোর্ট 7 কিলোমিটার্স, রানওয়ে 02। 7 কিলোমিটারে এসে জানাচ্ছি পাকিস্তান 268। উনি বলেছিলেন যে 7 কিলোমিটারে জিনিসপত্র পাওয়া সম্ভব হয়। ইনভেস্টিগেটররা ধারণা করেন যে সংঘর্ষের সময় বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। তবে নিশ্চিত হওয়ার জন্য দুর্ঘটনাস্থল পরীক্ষা করা শুরু হয়। দেখুন একবার, ডান দিকের উইংটা এখানে ধাক্কা খেয়েছে। পাহাড়ের গায়ে একটা গভীর দাগ দেখে রবিনসন বুঝতে পারেন উইংগুলো ঠিক কোথায় ধাক্কা খেয়েছিল। উনি এও দেখেন যে ইম্প্যাক্ট